নমস্কার, শূন্য স্টোরি ফাইলে আপনাদের সকলকে স্বাগত। অন্যান্য দিনের মতো আজকেও আমাদের সঙ্গে আছেন বর্তমান সময়ের অতি উল্লেখযোগ্য দুজন কথাকার। তারা তাদের গল্প পাঠ করবেন, আমরা তাদের গল্প পাঠ শুনব। চলুন দেখে নিই কোন দুজন গল্পকারের গল্প পাঠে সমৃদ্ধ হয়েছে আজকের শূন্য স্টোরি ফাইট। গল্পের নাম আত্মদহন। কত রাত হয়ে গেল, এখনো বাড়ি এলো না ছেলেটা। সারাটা গা ঘুমে ঢুলছে, তবু সে ছেলের হুঁশ নাই। পই পই করে বলেছি, বাপ যেখানে যাচ্ছিস যা, আলো থাকতে থাকতে বাড়ি ফিরিস। গাঁ ঘরের অবস্থা ভালো নাই, চারিদিকে মার দাঙ্গা লাঠালাঠি, কার মনে কি আছে কে বলতে পারে। তুই বাবা তাড়াতাড়ি বাড়ি ফিরিস। এই রাত বিরেতে মাঠে ঘাটে রাস্তায় রাস্তায় একা একা যাওয়া আসা করিস না। আর যদি তোর আব্বু বেঁচে থাকতো তাহলে তো আর আমাকে ভাবতে হতো না। তিনি এক্ষুনি বেরিয়ে গিয়ে তোকে ঠিক খুঁজে নিয়ে আসতো। সবই তো তুই জানিস বাবা। এদিকে আমার এই খাটুনির দেহ আর যে বইতে পারি না। ভাবি একটু সকাল সকাল বিছানে এলিয়ে দেব শরীরটা, তা সে হবে না। সেই আমাকে ভাতের হাঁড়ি আগলে বসে থাকতে হবে। আপন মনে এই সব বিড়বিড় করতে করতে ঘর বার করতে থাকে ইকরাতুন বিবি। গ্রামের এক প্রান্তে একটা পরিত্যক্ত গোরস্থানের পাশে সস্তার ভিটেতে ইকরাতুন বিবির মাটির দুচালা, দুটো পুকুর আর ওই পুরনো কবরখানা ইকরাতুন বিবির বাড়িটাকে বিচ্ছিন্ন করে রেখেছে গ্রামের মূল অংশ থেকে। চারপাশেও আর কোনো প্রতিবেশী নেই তার। দক্ষিণে আশরাফুল মোল্লার জংলা পোড়ো জমি, না হয় চাষ, না হবে কোনো দিন ভিটে। উত্তর থেকে পূবে ছড়িয়ে কবরখানা আর পুকুর। পশ্চিমে ইকরাতুন বিবির বাড়ির শেষ প্রান্তে তার নিজেরই এক চিলতে একটা খামার, আর খামার লাগোয়া ছোট্ট একটা নিজস্ব পুকুর। এই পুকুরেই তার চলাচল। বিচ্ছিন্ন দ্বীপের মতো ইকরাতুন বিবির এই বাড়ি জুড়ে জবর দখল করে থাকে কেবল চাপ চাপ আঁধার। তার বুকে যেমন চেপে বসে আছে অকালে স্বামী হারানোর চাপ চাপ দুঃখ, তার যখের ধন আশার প্রদীপ, একমাত্র ছেলেকে হারানোর অহেতুক ভয়, ঠিক তেমনি এই বাড়ির আনাচে কানাচে উঠোনে খামারে ছড়িয়ে থাকে এক ভয়ার্ত অন্ধকার। খামারের শেষ প্রান্তে পুকুরের পাড় জুড়ে বাবলা গাছ, কলা গাছ, সজনে গাছের আড়ালে আবডালে ভেসে থাকে এক স্বজন হারানো ভয়। তালগাছের পাতায় ঠেকে রাতের অন্ধকারে বাবুই পাখির বাসা যখন হাওয়ায় দোলে, কিংবা বাদুড়ের হঠাৎ উড়ে যাওয়ার খড়খড় আওয়াজ ওঠে, তখন ইকরাতুন বিবির কান খাড়া হয়ে যায়। তার হাতের কাছে জ্বলতে থাকা হ্যারিকেনের আলোটা উস্কে দিয়ে হ্যারিকেনটা উঁচিয়ে ধরে, চারিদিকটা একবার দেখে নেয়। তার ঘরে বিদ্যুতের আলো নেই। এ গায়ে দুটো চারটে বড়লোকের ঘরেই খালি বিদ্যুতের আলো জ্বলে। গায়ে তো বিদ্যুৎ এসেছেই হালে, সেসব বড়লোকদের রোশনাই, তাদের কি? ইকরাতুন বিবির মোটে দুটো হ্যারিকেন। একটা জেলে ঘরের মধ্যে রেখে দেয়, আর একটা নিয়ে সে কাজ সারে। দাওয়া থেকে নেমে গিয়ে উঠোনের এক কোণায় পশ্চিম দিক ঘেঁষে তার রান্নার চালা ঘর। রাতের রান্না সারতে সারতে যখন আধার নাম্ব হয়, অমনি ইকরাতুন বিবি হ্যারিকেন দুটো জেলে দিয়ে একটা ঘরে রেখে অন্যটা চালায় নিয়ে আসে। দুপুরে গোসলের আগেই খড়ের কিংবা ঘষির নরম মিহি ছাই দিয়ে
কাচ মুছে কেরোসিন ভরে হ্যারিকেন দুটো তৈর রাখে ইকরা বিবি। রাতকে তার ভীষণ ভয়। সেই যেদিন থেকে ইকরা বিবি স্বপনের বাপকে হারিয়েছে সেদিন থেকে তার রাত আর কাটতে চায় না। সন্ধ্যার আধার ঘনালেই তার বুক ভারী হয়ে যায়। একা বাড়িতে হ্যারিকেনের আলো জ্বেলে সে আধার তাড়াতে চায়। আধার আর ইকরাতুন বিবির মধ্যে লড়াই চলে। স্বপনের বাপ অকালে চলে যেতেই যে অন্ধকার তার জীবনে নেমে এসেছে সে জানে হ্যারিকেনের আলোয় তা যাবার নয়, যায়ও না। তবে হ্যারিকেনের আলো যেন তার সাময়িক রোধ। ওই আলোটুকু যেন গণ্ডির মতো তাকে নিরাপত্তা দেয়। তার চারদিকে ছড়িয়ে থাকা আধার চিতা বাঘের মতো পা টিপে টিপে অপেক্ষায় থাকে কখন যেন তাকে গ্রাস করবে। ইকরাতুন বিবিও মনে মনে বিশ্বাস করে তার এই আলোর গণ্ডি একদিন বড় হবে। স্বপ্ন দেখে তার আশার প্রদীপ একদিন বিদ্যার আলোয় উজ্জ্বল হয়ে উঠবে। তখন জীবনময় বাড়িময় শুধু আলো আর আলো, থাকবে না কোথাও কোনো আধার। সেই জন্যেই তার সংঘর্ষ। স্বপনের বাপের দেখে যাওয়া অপূর্ণ স্বপ্ন পূরণ তাকে করতেই হবে, তবেই সে ক্ষান্ত হবে। না হলে যে মরেও তার শান্তি নাই। তাই তো গাঁ শুদ্ধ লোকের কথায় কান দেয় না ইকরাতুন বিবি। সবার এক কথা, বাপ মরে গেছে, এখন ছেলের আর পড়াশোনা করার দরকার নাই। এখন সে বাপের জমিজমা দেখুক, চাষবাস করুক। ইকরাতুন বিবির সেই এক প্রতিজ্ঞে, তার ছেলে পড়াশোনা করবে। তার বাপ বলে গেছে সে অনেক লেখাপড়া করে অনেক বড় মানুষ হবে। ইকরাতুন বিবি তাই সাময়িকভাবে উপায়ান্তর না দেখে সব জমি ভাগ চাষির হাতে তুলে দিয়েছে। সে জানে সেই ভাগ চাষি তাকে ঠকায়, তবু সে মনে ভাঙেনি। চুপ করে ছেলের বড় হওয়ার অপেক্ষায় থেকেছে। সে অবশ্য কয়েক বছর আগেকার কথা। এখন তার ছেলে বড় হয়েছে। ক্ষুধা মুখ তুলে চাইলে তার হয়তো 2-3 বছর। হঠাৎ একটা পাখি আকাশ বিদীর্ণ করে ডেকে উঠল। ইকরাতুন বিবির চিন্তায় ছেদ পড়ে, কান খাড়া হয়ে ওঠে। ছেলেটা এখনও এলো না। হ্যারিকেনটা হাতে তুলে নিয়ে ঘর দুটোয় শেকল তুলে দিয়ে বাড়ির বাইরে এসে দাঁড়ায় সে। মনটা কু গাইতেই থাকে। না, আর সময় ক্ষয় করা ঠিক হবে না ভেবে ছেলের খোঁজে বড় রাস্তার দিকে এগিয়ে যাওয়াই মনস্থির করে সে। বড় রাস্তা চলে গেছে গাঁয়ের মাঝ বরাবর। দক্ষিণে কাদিরপুরের ঘাট থেকে শুরু হয়ে তাদের গাঁয়ের ভেতর দিয়ে উত্তরে হিজলগঞ্জের হাটে গিয়ে ঠেকেছে সেই বড় রাস্তা। তার ছেলে সেই গঞ্জের হাটেই গেছে, সেখান থেকেই ফিরবে তার স্বপন। ইকরাতুন বিবির বাড়ি থেকে কবরখানার ওপর দিয়ে দুই পাশের 2 পুকুরের পাড় ধরে এক ফালি হাঁটা পথ গিয়ে ঠেকেছে সেই বড় রাস্তায়। ওই এক ফালি পথই তাদের মা ছেলের চলাফেরার পথ। গ্রামের লোকজন বড় বেশি কেউ আসে না দিকটায়। কালে ভদ্রে কেউ এলে ওই পথই ধরতে হয় তাদেরও। ইকরাতুন বিবির বাড়ির গা ঘেঁষে বিছিয়ে থাকা কবরখানায় ক্রমাগত একটা বেড়াল বাচ্চা ছেলের মতো কেঁদে চলেছে। ইকরা বিবির বুকটা ভারী হয়ে ওঠে, দ্রুত পা চালায়। তবে এই গোরস্থানে পা রাখতেই তার মনটা একটু শান্তও হয়। তার মনে হয় এখানেই তো শুয়ে রয়েছে তাদের পূর্বপুরুষেরা, আপনজনেরা, গাঁ ঘরের মানুষজনেরা। তারা সবাই স্বপনের জন্য দোয়া করে, স্বপনের ভালো চায়। এরা সবাই যেন তাদের মা ছেলের দুঃখ বোঝে, যেন সে না বললেও তারা সাহস যোগায়। স্বপনের বাপের কবর অবশ্য এখানে নাই। এখানে সব তার দাদা শ্বশুরের আমলের মানুষজন। স্বপনের বাপের কবর হয়েছে গ্রামের শেষ মুড়োয় খালপাড়ের মাঠে, নতুন গোরস্থানে। বড় রাস্তায় উঠে ইকরাতুন বিবি জোরে জোরে পা চালায়। রাস্তার 2 ধার ধরে ঘুমন্ত সব ঘরবাড়ি, কোনোটা মাটির চালা তো কোনোটা দালান। রাস্তায় লাইট পোস্টে মিটমিটে লো ভোল্টেজের 1-2 ডুম। অমাবস্যার জমাট অন্ধকারে তারা জোনাকির থেকেও মলিন। সেই আধার কেটে হ্যারিকেন হাতে এগিয়ে চলে সে। সেলিমদের দালান বাড়ি থেকে টিভি চলার শব্দ ভেসে আসছে। 2 বছর আগে আজকের দিনই
ইন্দিরা গান্ধীকে খুন করেছিল তার নিজের দেহরক্ষী, তারই খবর চলছে। ইকরাতুন বিবি কেঁপে ওঠে। দুনিয়ায় অবিশ্বাসের কিছুই নাই। চলতে চলতে হঠাৎ এঁটেল মাটির হ্যাটা টিংড়ে রাস্তায় হোঁচট খেয়ে আহ করে চেঁচিয়ে উঠল সে। খুব জোরে লেগেছে, রক্তও পড়ছে মনে হয়। আঁধারে তো ভালো দেখাও যায় না। রাস্তার ওপরেই মতিউলের বাড়ি। রাস্তা ঘেঁষা জানালাটা খুলে গেল। মতিউলের বউয়ের গলা পাওয়া গেল। কে গো, কি হলো গো, পড়ে গেলে নাকি? আমি গো মা, আমি হোঁচট খেয়েছি। পায়ে হাত বুলোতে বুলোতে জবাব দেয় ইকরা বিবি। জানালার কাছে এগিয়ে গিয়ে দুদণ্ড দাঁড়ায়। এত রাতে একলাটি কোথায় চললে চাচি? আর বলো না মা, ছেলেটা এখনও বাড়ি আসেনি। এতটা রাত হয়ে গেল, কানে ধরে বলে দিয়েছি, বাপ সারাদিন যা করছো করো, তাড়াতাড়ি রাতে তাড়াতাড়ি বাড়ি ফিরো। তা কে শোনে কার কথা? আমি মা হয়ে কি করে ঘরে বসে থাকি বলো তো? তা সে ছেলে আমার কথা শুনলে তো? কোথায় গেছে স্বপন? গেছে তো হিজলগঞ্জে। তা গঞ্জ কি কম দূরের পথ? দুধারে শুনশান মাঠের মধ্যে দিয়ে কতখানি রাস্তা আসতে হবে বলো দেখিনি। আর এই চারিদিকে চুরি ডাকাতি দলাদলি হিংসাহিংসি লেগেই আছে সর্বক্ষণ। সে ছেলেকে বলতে যাও, হাসবে শুধু। তা তুমি চিন্তা করো না চাচি, সুহিল্লেই ফিরবে স্বপন। তুমি বাড়ি ফিরে যাও। যাব মা, আর একটু এগিয়ে যায় আলোটা নিয়ে। তার সাথে টর্চ লাইট আছে কি না তাও তো বলতে পারছি না। আবার চলতে থাকে ইকরাতুন বিবি। মতিউলের বউ জানালা বন্ধ করে বিছানায় ফিরতে ফিরতে আনমনা হয়ে যায়। আহা, মানুষটার জীবনভর শুধুই দহন। স্বামীটা অকালে মারা গেল। শুনেছি চাচা শ্বশুরও ঠকিয়েছিল ভাইপো বউকে। মতিউল বলে, সেই দুঃখেই তো ওই গোরস্থানের পাশে গিয়ে দুচালা নামায় স্বপনের বাপ। ছোটবেলায় বাপ মা দুই গত হয় স্বপনের বাপেরও। তখন চাচার কাছেই বড় হতে থাকে। কি খাটনিটাই না খেটেছে স্বপনের বাপ তার চাচার সংসারে। বিয়ে থা হয়ে ইকরা চাচি সংসারে আসতেই গণ্ডগোল পাকল। এবার ওদের সংসার বাড়বে, আর তো শুধু পেটের ভাত দিয়ে খাটিয়ে নিলে চলবে না। তখন ওই চাচাই স্বপনের বাপকে বাড়ি থেকে বের করে দিলে শুধু হাতে পায়ে। বললে, নাবালক বয়সে বাপ মরে গেছে, তোর আবার সম্পত্তি কিসের? স্বপনের বাপের ছিল খুব জেদ আর কাজ করার ক্ষমতা। নিজে গতরে খেটে এক এক করে সব করেছিল। বাড়ি ঘর, খামার, পুকুর, মাঠে 10-12 বিঘে জমি, আর হেন গাছ নাই যা উনি লাগায়নি। ভালোই ছিল নিজের মতো, তবে মনে খুব দাগা পেয়েছিল নিজের চাচার অমন ব্যবহারে। তারপর এমন রোগে ধরল যে অকালে চলে গেল ছেলেটাকে এতিম করে দিয়ে। মতিউলের বউ বলে, সেই ছেলেকে বুকে আগলে মা বড় করে তুললে। হোঁচট লাগার কথাটা এতক্ষণ মনে ছিল না ইকরাতুনের। একা হতেই বেদনাটা আবার জেগে উঠেছে। অন্য পায়ের বুড়ো আঙুল দিয়ে আলগোছে ছুতেই ভিজে ভিজে চ্যাটচেটে ভাবটা টের পায় ইকরা বিবি। এখন আর তা দেখার সময় নাই কতটা জখম হয়েছে। চলতে চলতে ইকরা বিবি দূরে উল্টো দিক থেকে একটা টর্চ লাইটের আলো এগিয়ে আসতে দেখে। মায়ের মন আশান্বিত হয়। ইকরা বিবি দ্রুত পায়ে এগিয়ে যায়। কাছাকাছি হতেই থেমে গিয়ে আলোটা উঁচু করে ধরে, জিজ্ঞাসা করে, কে গা তুমি? বয়স্ক লোকটা দাঁড়িয়ে পড়ে। কে, ইকরা ভাবি নাকি? আমি আজাহার। ইকরা ভাবি আঁধারেও মাথার কাপড় সামলাতে সামলাতে বলে ওঠে, আজাহার ভাই, গঞ্জ থেকে আসছো ভাই? হ্যাঁ ভাবি। স্বপন ফেরেনি এখনো? না, আর বলো না ভাই, এই ছেলেকে নিয়ে আমার চিন্তার শেষ নাই। অত চিন্তা করো না ভাবি, সে ঠিক ফিরবে। তুমি বাড়ি যাও, বিশ্রাম করো গে। হ্যাঁ ভাই, যাব। আর একটু এগিয়ে দেখি যদি আসে। আর দাঁড়ায় না ইকরা বিবি। আজাহার ভাইও পা চালায়। ঈদগাহ পর্যন্ত এসে থেমে যায় ইকরাতুন বিবি।
এটাই গাঁয়ের শেষ সীমানা। এরপর রাস্তার দুই ধার জুড়ে খালি শুয়ে আছে দিগন্ত বিস্তৃত ধানি জমির মাঠ। কোথাও কোনো আলো দেখা যায় না। এই আঁধারের শেষে আছে সেই হিজলগঞ্জের হাট, যে হাটে আজ তার স্বপন গেছে, রোজ যায়। যে হাট থেকে স্বপন হয়তো ফিরে আসছে, হয়তো এই আঁধার চিরে এগিয়ে আসছে তার স্বপন, এগিয়ে আসছে আলোর কাছে, মায়ের কাছে, হয়তো এক্ষুনি এসে পড়বে। তবু মায়ের মন আশ্বস্ত হতে পারে না। দোদুল্যমান মন কখনো কখনো শঙ্কায় কাঁটা হয়ে ওঠে। ওই আঁধার রাতের গহ্বরে মুখে কাপড় বেঁধে দস্যুরা তার স্বপনকে চুরি করে নিয়ে যাচ্ছে না তো? মুখ চেপে ধরে মাঠে টেনে নিয়ে যাচ্ছে না তো? বাজ পাখির মতো তীক্ষ্ণ হতে চায় তার নজর। হ্যারিকেনের আলোটা উঁচিয়ে ধরে রাখে কিরাতন বিবি, যেন এই আলোই স্বপনকে রাস্তা দেখিয়ে বাড়ি ফিরিয়ে আনবে, যেন এই আলোই তার স্বপনকে সব রকম বালা মুসিবত থেকে হেফাজত করে তার মায়ের বুকে ফিরিয়ে আনবে। নমস্কার। নমস্কার, আমি পাপড়ি দাস সরকার। আমি আজকে একটা গল্প পাঠ করব। গল্পের নাম মুখোমুখি। এটি ইতিপূর্বেই গৃহসভা ম্যাগাজিনে মাতৃদিবস উপলক্ষে এই গল্পটি আমার প্রকাশিত। আমি ওটি আজকে পড়ব। ঘুম ভাঙা চোখে রোজ এখন অন্ধকারের মধ্যে হাঁটু মুড়ে বসে থাকে অর্ণব। বসে বসে খুব মনোযোগ দিয়ে হাতের পাতা দুটো দেখে। চোখ দুটো আজকাল বড্ড জড়িয়ে থাকে। একদৃষ্টে তাকিয়ে থাকাটা আজকাল অভ্যেসে দাঁড়িয়ে গেছে। মনে হয় আবছা অন্ধকারে আয়নায় নিজের মুখ দেখছে। চোখের সামনে ছিটছিট অন্ধকার, ফ্যাকাশে হাতের তালুতে অজস্র ভাগ্যরেখার কাটাকুটি। জীবনের প্রতিটি রহস্য যেন এর মাকে লুকিয়ে নিজের অজান্তে বিড়বিড় করে বলে, আমি ভালো আছি। আজকাল কাজকর্মে তেমন উৎসাহ উদ্দীপনা ফুর্তি ক্রমশ কমে আসছে। বন্ধুরা অবশ্য উৎসাহ দেয়, তবু সময়ের দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকা উৎসাহহীন একহীন দৃষ্টি। চোখের সামনে এখনো জলজল করে ভেসে বেড়ায় সব কিছু। ঘূর্ণির মতো হাওয়া অনেক দূরে তাল গাছের মাথাগুলো দুলছে ঝিম ধরানো হাওয়ায়। বাবা মার গল্প করতে করতে এগিয়ে আসছে তার দিকে। হাত বাড়িয়ে বাবা কি যেন বলছে। হঠাৎ কোথা থেকে একরাশ কুয়াশা এসে ঢেকে দিল মাঠটা। আস্তে আস্তে সব কিছু। না, কাউকে বলা যায় না এত সব কথা। কবে নিশ্চিহ্ন হয়ে গেছে সেই ফাঁকা মাঠ। মা থাকতে থাকতেই সব একসময় মিলিয়ে যেতে থাকলো। গাছগুলোও আর অবশিষ্ট নেই। এখন পাশাপাশি দম বন্ধ করা বাড়ি আর মানুষের নিঃশ্বাস। বাইরে আর একটা একঘেয়ে বিরক্তিকর দিন শুরু হচ্ছে। অর্ণব বসে বসে তার শব্দ পায়। তেঁতুল গাছের সরু পাতাগুলো ঝাঁপিয়ে পড়ছে জানলার ওপর। বাইরে একটানা কাকের কর্কশ শব্দ, আর সে বসেছিল ভূতের মতন। ঘরে কেউ নেই, বারান্দায় কেউ নেই। তাকে কামড়ে ধরছে এই একাকী নির্জনতা। অথবা সুতো ছাড়ছে কাহিনীর সুতো, যে কাহিনী তার ভিতর বাসা বেঁধেছিল এতকাল, আর যাকে সে কখনো পড়তে পারেনি। অথবা আচমকা হাওয়ায় পাতা উল্টে গেলে দু এক লাইন দেখে ফেলছে কচ্চিৎ। এখন অবলম্বন বলতে সেটুকুই। আজকাল রাত্রিরে ভালো ঘুম হয় না। আধো ঘুম তন্দ্রার মধ্যে শুনতে পায় চামচিকের দল হুটোপুটি করে।
কচি কাঁচাগুলো কী কারণে সেই সময় যেন প্যাঁ প্যাঁ করে কাঁদে। অবশেষে শেষ রাতের দিকে চুপচাপ ঘুমোয় ওরা, আর একটু পরেই ঘুম ভেঙে যায় অর্ণবের। আলো ফোটে না তখনও, আধো আধো ঘুমের ঘোর, তার মধ্যেই বসে বসে নিজের হাতের দিকে তাকিয়ে একভাবে বলে চলে, আমি ভালো আছি, আমি ভালো ভালো। বলতে বলতে হঠাৎ একসময় আপনা থেকেই থেমে যায় সে। নিজের কাছেই কেমন অদ্ভুত লাগে ব্যাপারটা। যার সঙ্গে মন ভালো হওয়ার কোনো কারণ কিছুই খুঁজে পায় না, এমনি চুপচাপ বসে থাকে খানিক। বাইরে পেঁপে গাছের ডাল শালিক বসেছে এসে তাতে, কোথাও একটা টুনটুনিও এসে বসেছে। আগে কত পাখি আসতো তাদের মাঠে, এখনো যেন চোখ বুজলে এদের দেখতে পাওয়া যায়। ভোরের ফুরফুরে হাওয়ায় চোখ বুজলে এখনো এদের দেখতে পায় অর্ণব। শিউলি ফুলের গন্ধে ভরা কি মনোরম একটা সকাল। ঘোরটা হঠাৎ কেটে যায় অর্ণবের। কেউ যেন ডাকছে। হ্যাঁ, দুষ্টুর গলা, সুরেলা কচি গলা। পাশের ভাড়াটের ছেলেটি ইদানিং অর্ণবের খুব বন্ধু হয়েছে। সারা সপ্তাহে স্কুলের পর এই ছুটির দিনে দুজনের বেড়ানোর দিন। চটপট তৈরি হয়ে বেরিয়ে পড়ে অর্ণব। এইখানেই মাঠের মধ্যে দাঁড়িয়ে তারা খেলতো এক সময়, সে, মা আর বাবা। দুষ্টু, ওই ঘড়িটা দেখো, আর একটু হলেই ওরা হাত পেয়ে যাবে। অর্ণব তাকিয়ে দেখলো খানিকক্ষণ ভোরের হাওয়ায় উড়ছে ঘুড়িটা। ঘোরানো ছাদের কংক্রিটের ওপর উড়ে চলে পথ করে ঘুড়িটা। এই বাড়ির আশেপাশেই তো ছিল হরেক রকম ফুলের গাছ। মার খুব প্রিয় ছিল গাছপালা। একবার খেলতে খেলতে একটা ফুলের চারা মারিয়ে ফেলেছিল অর্ণব। মা তক্ষুনি আবার গাছটিকে নতুন করে পুঁতে দিলেন। কাছে থাকতেই চুপচাপ দাঁড়িয়ে আছে। কাছে থাকতেই কতদিন অর্ণব দেখেছে মা মাথার কাছে চুপচাপ দাঁড়িয়ে আছে, অথচ হঠাৎ সব কেমন হয়ে গেল তাদের। মার অসুস্থতা কেড়ে নিল সব আনন্দ। একের পর এক সব নিঃশেষ হয়ে গেল। শখের বাগান আর প্রিয় মাঠটাও বিক্রি হয়ে গেল। তা থেকে আর মাথা তুলতে পারল না। ব্যর্থতার বুক চাপা কান্নায় বাবাও কেমন আস্তে আস্তে ভেঙে পড়ল। তারপরেই একদিন হঠাৎ বাবাও চলে গেলেন। এখনো বুকের মধ্যে ঝিমঝিম করে কথাটা ভাবলে। মাথার উপর আকাশ ভেঙে পড়েছিল অর্ণবের। মা বাবার হঠাৎই চলে যাওয়া তাকে প্রায় এক বিমূঢ় করে তুলেছিল। অনুভূতিগুলো হতাশায় আচ্ছন্ন করে ফেলেছিল ক্রমশ। মাথার মধ্যে সারাক্ষণ এক দুঃস্বপ্নের ঘোর। মাঠের ভিতর ঢুকতেই এক ঝলক ঠান্ডা হাওয়া, মৃদু ফুলের গন্ধ আসছে নাকে। বুক ভরে নিঃশ্বাস নেয়। ঢেউ খেলানো মাঠটার মধ্যে এখনো চাপ চাপ কুয়াশা। চলতে গেলে হাঁটু ডুবে যায়। তার মধ্যে দিয়েই হাঁটছে ওরা। জলের ধারে পাশাপাশি দুটো ঝাঁকড়া জারুল গাছ, আর তার মাথায় কুয়াশার চাদর। মাঠের মধ্যে পড়েই আনন্দে লাফালাফি করে দুষ্টু। সামনে পিছনে তাকিয়ে কোথাও তাকে দেখতে পায় না অর্ণব। দুষ্টু, কোথায় তুই? সামনের গাছগুলোর দিক থেকে কুয়াশা ঠেলে এবার হুশ করে বেরিয়ে এলো দুষ্টু। দারুণ মজায় হাসছে খিলখিল করে। ওপাশে গাছের নিচে রং বেরঙের ফুল পড়ে আছে। বাড়ন্ত বয়সে সুন্দর একটা গাছ। মসৃণ সবুজ পাতা যেন দাপিয়ে উঠছে শূন্যে। সবুজ পাতার উপর হলুদ বুটিদার, ঠিক যেন ফুলের মতন। চোখ জুড়িয়ে যায় তাকিয়ে থাকলে। মা লাগিয়েছিল তাদের বাগানে একবার এই গাছ। নিবিড় ঘন পাতায় ঘেরা গাছটা দেখতে দেখতে অর্ণবের চোখে জল এসে গেল। মনে হলো এতকাল পরে এখানেই এসে গাছটা মাথা উঁচু করে যেন বাঁচল। তার মা জয়ী। এই তেজি গাছটাই যেন মায়ের আদল। অর্ণব, অর্ণব,
সহসা দূর থেকে কে যেন ডেকে উঠল তাকে। থরথর করে কেঁপে উঠল অর্ণব। এ কি, এ কার ডাক? গা ঝমঝম করা রোমাঞ্চ সারা গায়ে। চোখের সামনে যেন মা দাঁড়িয়ে। মাঠের মধ্যে মায়ের সাথে দাঁড়িয়ে থাকা গাছগুলো যেন জড়াজড়ি করে ওর দিকে ছুটে আসছে। আবারও ডাকটা শুনতে পায়। মাঠ ভরা সোনালি রোদের ঢলে নরম ঘাসের ওপর পা ডুবিয়ে তাতে নিশ্চিন্ত মনে হেঁটে চলেছে একা দুষ্টু। নমস্কার। আজকে এই পর্যন্তই। আপনারা আজকের নির্বাচিত দুজন কথাকারের গল্প পাঠ শুনলেন। আবার আগামী পক্ষে নতুন দুজন কথাকারকে সঙ্গে নিয়ে হাজির হব আমি। আপনারা সকলে ভালো থাকুন, সকলে সুস্থ থাকুন। ধন্যবাদ।